আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি গ্লোবাল ভিউসে। আপনাদের সঙ্গে আছি আমি ফাহাদিয়া মিতু। আজ জানাবো আন্তর্জাতিক গণমাধ্যমে আলোচিত সংবাদ ও বিশ্লেষণ। ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন হামাসের কূটনৈতিক সাফল্যের পথ ধরে ইসরায়েলি কারাগার থেকে ৬২০ ফিলিস্তিনি মুক্তি পাওয়ার পর ফিলিস্তিনে ঈদের আনন্দ চলছে। সংবাদ মাধ্যমগুলো জানিয়েছে, সর্বশেষ সমঝোতা অনুযায়ী ৪ ইসরায়েলি বন্দীর লাশ হস্তান্তর করেছে হামাস। ইসরায়েলের কারাগার থেকে বৃহস্পতিবার ভোরে ফিলিস্তিনি কারাবন্দীরা মুক্তি পাওয়ার কিছুক্ষণ পর লাশগুলো হস্তান্তর করা হয়। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর কার্যালয় জানিয়েছে, ৪ বন্দীর লাশবাহী কফিন তারা পেয়েছেন। সংবাদ মাধ্যমগুলো বলেছে, রেড ক্রসের সহায়তায় ফিলিস্তিনি বন্দীদের রামাল্লায় নিয়ে যাওয়া হয়। তাছাড়া দক্ষিণ গাজার খান ইউনিসের ইউরোপিয়ান হাসপাতালে বন্দীদের বহনকারী ১২টি বাস পৌঁছায় বলে জানান প্রত্যক্ষদর্শীরা। মুক্তি পাওয়া ফিলিস্তিনিদের উল্লাস করতে দেখা গেছে, অনেকে আনন্দে কাঁদতে দেখা যায়। ইসরায়েলের কাছে হামাস যেই ৪ বন্দীর লাশ হস্তান্তর করেছে তারা হলেন ওহাদ ইয়া হালাউমি, সচি ইদান ইদজেক, এলগারাত ও সোলোমো মনসুর। ইসরায়েলি গণমাধ্যম তাদের পরিচয় নিশ্চিত করেছে। গাজায় যুদ্ধবিরতি চুক্তির শর্ত অনুযায়ী গত শনিবার ৬ ইসরায়েলি বন্দীকে মুক্তি দেয় হামাস। তাদের সঙ্গে ৪ বন্দীর লাশও হস্তান্তর করে। বিনিময়ে ৬২০ ফিলিস্তিনি কারাবন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল ইসরায়েলের, কিন্তু মুক্তি দেওয়ার সময় হামাস বন্দীদের সঙ্গে অসম্মানজনক আচরণ করেছে অভিযোগ তুলে ফিলিস্তিনিদের মুক্তি স্থগিত করে ইসরায়েল। হামাসের পক্ষ থেকে এর প্রতিবাদ জানিয়ে সেদিন বলা হয়, আগে ফিলিস্তিনি কারাবন্দীদের মুক্তি দিতে হবে, এরপরে কেবল গাজায় যুদ্ধবিরতি চুক্তির পরবর্তী পদক্ষেপ নিয়ে মধ্যস্থতাকারীদের মাধ্যমে ইসরায়েলের সঙ্গে আলোচনা করবে হামাস। শেষ পর্যন্ত হামাসের কূটনৈতিক সাফল্যের কারণে ৬ শতাধিক ফিলিস্তিনি ইসরায়েলি কারাগার থেকে মুক্তি পেলেন। এর মধ্য দিয়ে গাজায় যুদ্ধবিরতি ভেস্তে যাওয়া নিয়ে তৈরি শঙ্কার কালো মেঘও অনেকটা কেটেছে বলে জানিয়েছেন বিশ্লেষকরা। অবরুদ্ধ গাজা উপত্যকায় যুদ্ধবিরতি নিয়ে টালমাটাল অবস্থার মধ্যে উপত্যকাটি নিয়ে নিজের ট্রুথ অ্যাকাউন্টে একটি আপত্তিকর ভিডিও প্রকাশ করেছেন ডোনাল্ড ট্রাম্প। কৃত্রিম বুদ্ধিমত্তা দিয়ে বানানো এই ভিডিও প্রকাশের পর আরব বিশ্বে তীব্র সমালোচনার মুখে পড়েছেন তিনি। ভিডিওতে দেখা যাচ্ছে, যুদ্ধ পরবর্তী সময়ে গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করে এটিকে সাগর তীরবর্তী বিনোদন কেন্দ্রে পরিণত করেছেন তিনি। সেখানে যুদ্ধ অপরাধে অভিযুক্ত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে একটি সুইমিং পুলের পাশে বসে তিনি ককটেল উপভোগ করছেন। তাছাড়া তার পরামর্শক ইলন মাস্ক মজার মজার খাবার উপভোগ করছেন, তার মাথার উপর ডলার উঠছে। ভিডিওর আরেক জায়গায় দেখানো হয়, ট্রাম্প গাজার একটি বারে অর্ধনগ্ন নারীদের সঙ্গে মদ পান করছেন। দেখা গেছে, গাজায় ট্রাম্পের সোনালী রঙের মূর্তি বসানো হয়েছে আর উপত্যকা জুড়ে তার জয়ধ্বনি চলছে। এক ব্যক্তি এই ভিডিওটির জন্য ট্রাম্পের সমালোচনা করে ট্রুথে লিখেছেন, আমি ট্রাম্পের সবচেয়ে বড় সমর্থক, তবে এই ভিডিও জঘন্য, খুবই জঘন্য। আরেকজন লিখেছেন, আমি এটি ঘৃণা করি, আমি আমাদের প্রেসিডেন্টকে ভালোবাসি, কিন্তু এই ভিডিও ভয়ানক। তাছাড়া সোনালী রঙের বিশাল মূর্তি নিয়েও অনেকে ক্ষুব্ধ হয়েছেন। একজন লিখেছেন, এই মূর্তি যিশু বিদ্বেষী, দয়া করে ঈশ্বরের প্রতি অনুগত হন, যিশুই একমাত্র রাজা। গাজার শাসক দল হামাস ট্রাম্পের অলীক কল্পনা প্রত্যাখ্যান করে এক বিবৃতিতে বলেছে, বৃদ্ধ ট্রাম্পকে গাজা দখলের স্বপ্ন বুকে নিয়ে পরপারে পাড়ি জমাতে হবে। সংগঠনের রাজনৈতিক ব্যুরোর সদস্য ও মুখপাত্র বাসেম নাইম এই ভিডিওর প্রতিক্রিয়ায় বলেছেন, গাজা নিয়ে মার্কিন প্রেসিডেন্ট যেই পরিকল্পনার কথা বলছেন তা ফিলিস্তিনিদের সংস্কৃতি ও স্বার্থের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ উইককে তিনি বলেন, দুঃখজনকভাবে ট্রাম্প আবারও এমন ধারণা দিচ্ছেন যে এখনকার জনগণের সংস্কৃতি ও স্বার্থকে বিবেচনায় নেয় না। বাসেম নাইম আরও বলেন, গাজার জনগণ এমন এক দিনের প্রত্যাশায় আছে যখন তারা একটি পুনর্গঠিত ও অর্থনৈতিকভাবে সমৃদ্ধ গাজা দেখবে, যেখানে তাদের সন্তানদের জন্য উজ্জ্বল ভবিষ্যৎ গড়ে উঠবে। কিন্তু এটি বড় একটি কারাগারের ভেতরে থেকে সম্ভব নয়। আমরা কারাগারের অবস্থা ভালো করার জন্য সংগ্রাম করছি না, বরং কারাগার ও কারারক্ষীর হাত থেকে মুক্তি পাওয়ার জন্য লড়াই করছে। রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অবরুদ্ধ গাজা উপত্যকা দখল করার যে পরিকল্পনা ঘোষণা করেছেন তা দীর্ঘদিনের ফিলিস্তিন সংকট নিরসনে সাহায্য করবে না, বরং পশ্চিম এশিয়া অঞ্চলের জন্য একটি টাইম বোমা হিসেবে কাজ করবে। তিনি বুধবার কাতার সফরে গিয়ে এক সংবাদ সম্মেলনে বলেন, একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার ব্যাপারে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের প্রস্তাব রয়েছে। সেই প্রস্তাবকে উপেক্ষা করে যদি ফিলিস্তিনিদেরকে তাদের ভূখণ্ড থেকে
বিতাড়িত করা হয় তাহলে গোটা অঞ্চলের ওপর তার মারাত্মক নেতিবাচক প্রভাব পড়বে। এর ফলে একটি টাইম বোমাকে সক্রিয় করা হবে যা যে কোনো মুহূর্তে বিস্ফোরিত হতে পারে। কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানির সঙ্গে সাক্ষাৎ করতে বুধবার দোহা সফর করেন ল্যাভরভ। সংবাদ সম্মেলনে তিনি আরও বলেন, দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দাবি প্রত্যাখ্যান করে বিগত কয়েক দশক ধরে বিকল্প যে পরিকল্পনায় হাতে নেওয়া হয়েছে তার প্রত্যেকটি ব্যর্থ হয়েছে। রুশ পররাষ্ট্রমন্ত্রী বলেন, পশ্চিম এশিয়া অঞ্চলে একটি শান্তি চুক্তির পথে ইসরায়েল যেসব প্রতিবন্ধকতা সৃষ্টি করছে তাতে মস্কো উদ্বিগ্ন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সম্প্রতি গাজাবাসীকে প্রতিবেশী আরব দেশগুলোতে বিতাড়িত করার পরিকল্পনা উত্থাপন করেছেন। তিনি গাজাবাসীকে তাড়িয়ে সেখানে একটি সৈকত রিসোর্ট নির্মাণ করতে চান। ট্রাম্পের পশ্চিম এশিয়া বিষয়ক বিশেষ প্রতিনিধি স্টিভ ইয়োটকফ মঙ্গলবার বলেছেন, গাজায় রিসোর্ট নির্মাণ করার বিষয়ে অচিরেই আঞ্চলিক রিয়েল স্টেট ডেভেলপারদের নিয়ে একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। ইসরায়েলের বিরোধী দলীয় নেতা ও সাবেক প্রধানমন্ত্রী ইয়ার লাপিদ হামাসের পরিবর্তে মিশরকে গাজা উপত্যকার নিয়ন্ত্রণ নেওয়ার যে প্রস্তাব দিয়েছিলেন তাকে অগ্রহণযোগ্য বলে প্রত্যাখ্যান করেছে কায়রো। মিশরের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র তামিম খালাফ বলেছেন, যেই ধারণা বা প্রস্তাবে মিশর ও আরব বিশ্বের গাজা বিষয়ক স্থায়ী নীতি অবস্থান পরিবর্তন করার কথা বলা হয় তা অগ্রহণযোগ্য। ওই মুখপাত্র উল্টো ইসরায়েলকে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডগুলো থেকে সেনা প্রত্যাহার করে নেবার আহ্বান জানান। মিশর একটি স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করার যে আহ্বান জানিয়ে এসেছে তিনি তার পুনরাবৃত্তি করেন। খালাফ বলেন, গাজা উপত্যকা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেম স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের অংশ এবং এই অংশগুলো নিয়ে একটি স্বাধীন সার্বভৌম ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠা করতে হবে। এর আগে মঙ্গলবার ইয়ার লাপিদ গাজা যুদ্ধ শেষ হবার পর এই উপত্যকার ভবিষ্যৎ নিয়ে একটি পরিকল্পনা উত্থাপন করেন। তিনি বলেন, চলমান যুদ্ধবিরতির মেয়াদ শেষ হলে মিশরের উচিত গাজার নিয়ন্ত্রণ গ্রহণ করা। এর বিনিময়ে মিশরের বিশাল ঋণ মওকুফ করে দেওয়ার প্রস্তাব করেন লাপিদ। আগামী শনিবার শেষ হচ্ছে গাজায় যুদ্ধবিরতি চুক্তির প্রথম ধাপের সময়সীমা। পরবর্তী ধাপের আলোচনার জন্য প্রতিনিধি দল পাঠানোর বিষয়ে সিদ্ধান্ত নিতে বৈঠক ডেকেছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী। বিভিন্ন গণমাধ্যম বলেছে, যুদ্ধবিরতির সময় বাড়াতে এবং উপত্যকায় ত্রাণ পৌঁছানোর বিষয়ে সম্মত হয়েছে ইসরায়েল যুক্তরাষ্ট্র। রয়টার্স আভাস দিয়েছে, ইসরায়েল প্রথম ধাপের মেয়াদ বাড়িয়ে বাকি 63 বন্দীকে ফিরিয়ে আনতে চায়। গাজায় স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ হবে কিনা ইসরায়েলি পরিকল্পনায় তা স্পষ্ট নয়। এদিকে গাজায় আন্তর্জাতিক মানবিক আইনের প্রতি ইসরায়েলের নজিরবিহীন অবহেলার তীব্র নিন্দা জানিয়েছে জাতিসংঘ। সংস্থাটির মানবাধিকার বিষয়ক হাই কমিশনার ভলকার তুর্ক বলেন, গাজায় নেতানিয়াহু বাহিনীর সামরিক অভিযান কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। আল জাজিরা জানিয়েছে, গাজা নিয়ে রুদ্ধশ্বাস অবস্থার মধ্যে পশ্চিম তীরের নূর শামস শরণার্থী শিবির থেকে সবাইকে সরে যাবার নির্দেশ দিয়েছে ইসরায়েল। নেতানিয়াহু বাহিনীর এমন ঘোষণার পর আশ্রয়কেন্দ্র ছাড়তে শুরু করেছেন অনেক বাসিন্দা। তারা জানান, শরণার্থী শিবিরের বেশ কিছু স্থাপনা গুড়িয়ে দিয়ে সেখানে রাস্তা বানানোর পরিকল্পনা করেছে ইসরায়েল। তবে পশ্চিম তীরের বিভিন্ন স্থানে ইসরায়েলি বর্বরতার বিরুদ্ধে শক্তভাবে দাঁড়িয়েছেন ফিলিস্তিনি যোদ্ধারা। বিভিন্ন স্থানে মুখোমুখি লড়াইয়ের খবর পাওয়া গেছে। লেবাননের প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহর মহাসচিব শেখ নাইম কাসেমের সঙ্গে সাক্ষাৎ করেছেন ইরানি পার্লামেন্টের স্পিকার বাকের কালিবফ এবং পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। লেবাননের আল মানার টেলিভিশন বুধবার জানিয়েছে, লেবানন ছাড়ার আগে কালিবফ এবং আব্বাস আরাকচি শেখ নাইম কাসেমের সঙ্গে সাক্ষাৎ করেন। লেবাননে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মুস্তফা আমানিও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। ইরানি কর্মকর্তারা এবং হিজবুল্লাহ নেতা লেবানন, গাজা ও মধ্যপ্রাচ্যের সর্বশেষ পরিস্থিতি নিয়ে মতবিনিময় করেন। হিজবুল্লাহর সাবেক মহাসচিব শহীদ হাসান নাসরুল্লাহর নামাজে জানাজা ও দাফন অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য বাকের কালিবফ এবং আব্বাস আরাকচি লেবানন গিয়েছিলেন। গত রোববার এই দাফন অনুষ্ঠান সম্পন্ন হয়। জাতিসংঘের পরমাণু পর্যবেক্ষণ সংস্থার দুটি প্রতিবেদনে বুধবার দেখা গেছে, ডিসেম্বরে ইউরেনিয়াম মজুদের গতি বাড়ানোর ঘোষণার পর থেকে ইরানের ইউরেনিয়াম মজুদ প্রায় পারমাণবিক বোমা তৈরির মানের কাছাকাছি পৌঁছে গেছে। পারমাণবিক বোমার মানের 90% কাছাকাছি 60% পর্যন্ত ফিজাইল বিশুদ্ধতায় সমৃদ্ধ ইউরেনিয়ামের এই মজুদ পশ্চিমা শক্তিগুলোর জন্য উদ্বেগের বিষয় হয়ে দাঁড়িয়েছে। তাদের বক্তব্য, এত উচ্চস্তরে ইউরেনিয়াম মজুদ করার কোনো বেসামরিক
যৌক্তিকতা নেই। ইরান বলছে তারা শুধুমাত্র শান্তিপূর্ণ পরমাণু শক্তি চায়। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন পরমাণু কর্মসূচি নিয়ে ইরানের ওপর চাপ সৃষ্টির পরিকল্পনা করছে বলে জানিয়েছে। তবে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা IAEA বলেছে ইরানের কর্মকাণ্ডের ওপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের জন্য কূটনীতির সময় ফুরিয়ে আসছে। সদস্য দেশগুলোর কাছে IAEA এর পাঠানো দুটি ত্রৈমাসিক প্রতিবেদনে দেখা গেছে 60% উৎপাদনের মজুদ প্রায় অর্ধেকে উন্নীত হলেও অঘোষিত স্থানে প্রাপ্ত ইউরেনিয়ামের ব্যাখ্যাবিহীন উপস্থিতি সহ ইরানের সঙ্গে দীর্ঘদিন ধরে চলা সমস্যার সমাধানে বাস্তব কোনো অগ্রগতি হয়নি। IAEA এক অনুচ্ছেদে বলেছে পরমাণু অস্ত্রবিহীন একমাত্র দেশ ইরান উচ্চমানে পরিশোধিত ইউরেনিয়ামের উৎপাদন ও সঞ্চয় উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি করেছে, যা গভীর উদ্বেগের বিষয়। এই অনুচ্ছেদটি অস্বাভাবিকভাবে দুটি প্রতিবেদনেই অন্তর্ভুক্ত করা হয়। IAEA এর দুটি গোপন প্রতিবেদনে বলা হয়েছে গত 3 মাসে ইউরেনিয়াম হেক্সাফ্লোরাইড আকারে পরিশোধিত ইউরেনিয়ামের মজুদ 92.5 কিলোগ্রাম থেকে বেড়ে 274.8 কিলোগ্রামে দাঁড়িয়েছে। IAEA এর মানদণ্ড অনুযায়ী 6টি পরমাণু বোমার জন্য তাত্ত্বিকভাবে এটুকু ইউরেনিয়াম যথেষ্ট। এদিকে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি আলোচনার সম্ভাবনা প্রত্যাখ্যান করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। নতুন করে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা আরোপের একদিন পর মঙ্গলবার প্রত্যাখ্যানের বিষয়টি জানিয়েছেন তিনি। আরাকচি বলেন, পারমাণবিক আলোচনার বিষয়ে ইরানের অবস্থান খুবই স্পষ্ট। আমরা চাপ, হুমকি বা নিষেধাজ্ঞার আওতায় কোনো আলোচনা করব না। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা IRGC-র প্রধান মেজর জেনারেল হোসাইন সালামি দেশের প্রতিরক্ষা ও সামরিক সক্ষমতার প্রশংসা করে বলেছেন, গত বছর ধরে বেশ কয়েকটি প্রতিশোধমূলক হামলা ও অভিযানের পরেও ইরানের শত্রুরা গুরুতর আঘাত পায়নি। জেনারেল সালামি বুধবার মার্কাজি প্রদেশে এক যৌথ মহড়ায় অংশগ্রহণকারী IRGC ইউনিট এবং বাসিজ স্বেচ্ছাসেবক বাহিনীর উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় বলেন, ইরানের আসল শক্তি বিশ্বকে নাড়া দিতে পারে। তিনি বলেন, গত বছর ইসরায়েলের বিরুদ্ধে পরিচালিত অপারেশন ট্রু প্রমিস 1 এবং 2-র মতো আঘাত থেকে শত্রুদের সাবধান থাকা উচিত। IRGC প্রধান বলেন, ইরান এমন একটি শক্তিশালী আত্মা যা পুরো বিশ্বকে নাড়া দিতে পারে। শত্রুরা এখনও ইরানের কাছ থেকে গুরুতর আঘাত পায়নি। ট্রু প্রমিস অভিযানে তারা এখন পর্যন্ত যা কিছু দেখেছে তা কেবল একটি সতর্কতা ও নমুনা। জেনারেল সালামি জোর দিয়ে বলেন, যদি শত্রুরা ইরানের 46 বছরের ইতিহাস থেকে শিক্ষা না নেয় এবং তাদের অপতৎপরতা অব্যাহত রাখে, তাহলে তাদেরকে অপমান ও অসম্মান ভোগ করতে হবে। আজ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন বিডি ভিউজ। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।